নমস্কার। অল বেঙ্গল মেন্স ফোরাম এবং বাংলা হান্টের যৌথ উদ্যোগে আমরা যে পডকাস্ট শুরু করেছি ওপেন মাইক মেন কি বাত, তার আজকে চতুর্থ পর্ব। আপনারা আগেও জানেন যে ভারতবর্ষে পুরুষ মানুষ এবং তাদের পরিবারের জন্য এরকম ধরনের একটা পডকাস্ট এই প্রথম। এবং আমরা চেষ্টা করছি যে আমরা প্রতিনিয়ত আমাদের এত বছরের লড়াইয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন পুরুষ মানুষদের হতে দেখেছি সেগুলো নিয়ে অল্প অল্প করে আলোকপাত করার, কারণ সেটা এত বড় অনেক সমস্যা যেগুলো নিয়ে এরকমভাবে ছোট পরিসরে হয়তো আলোচনা সম্পূর্ণ হবে না, কিন্তু প্রথম যে পর্বগুলো দিয়ে যাচ্ছি সেগুলোতে একটু ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। তো এর আগে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো যেমন জরুরি, আজকে যে বিষয়টা নিয়ে এসছি সেটা একেবারে একটা অন্য রকম। কারণ আমরা সবসময় শুনে আসছি এই যে সাইবার অপরাধ, যেটাকে বলা হয় সাইবার ক্রাইম, দেখবেন তাই নিয়ে যখনই কোনো সেমিনার হচ্ছে, যখনই আলোচনা হচ্ছে, যখনই আপনারা সোশ্যাল মিডিয়াতেও কথা শুনছেন, আপনারা সবসময় শুনছেন সাইবার ক্রাইম জেনারেলি মহিলাদের সঙ্গে করা হচ্ছে, মহিলাদের উদ্দেশ্যে করা হচ্ছে, এবং তাদের বলা হয়, পরামর্শ দেওয়া হয় আপনারা এখানে কেন চলে যাচ্ছেন না, আপনারা এখানে যান, আপনারা ওখানে কমপ্লেন করুন, আপনাদের এরকম বলা হয়েছে, আপনাদের বডি শেমিং করা হয়েছে, আপনাদের এটা বলা হয়েছে, আপনাদের ওটা বলা হয়েছে। কিন্তু আপনারা সত্যি ভেবে দেখবেন কজন পুরুষ মানুষকে এই কথা বলা হয়েছে, বা পুরুষ মানুষকে যে এত বিভিন্ন কথা সোশ্যাল মিডিয়ায় বলা হয়, সেই ক্ষেত্রে কজন তাদের উপদেশ দিয়েছেন আপনারাও লালবাজার চলে যান, আপনারাও পুলিশকে জানান, আপনারাও সাইবার ক্রাইমে রিপোর্ট করুন, আপনাদেরও তো বডি শেমিং হলো, আপনাদেরও তো নানান রকম খারাপ কথা বলা হচ্ছে। জেনারেলি দেখবেন এগুলো বলা হয় না। কিন্তু আজকে আমাদের বিষয় সেটাই, এই সাইবার প্রতারণা বলুন, সাইবারে নানা রকম বুলিং বলুন, বা সাইবারে নানা রকম গালাগাল বলুন, অপমান বলুন, সেক্ষেত্রে পুরুষ মানুষকে যদি করা হয় বা পুরুষ মানুষ যদি তার মধ্যে পড়েন, তাহলে তিনি কিভাবে এগোবেন। এবং এটা শুধু এরকমই নয় যে আজকে মানে স্বামী স্ত্রীর বিবাহিত সম্পর্কের মধ্যেও তো এরকম অনেক কিছু এসে পড়ছে, যেখানে মোবাইলের ভূমিকা কতটুকু, এই মানে যে বিভিন্ন অ্যাপ, তার থেকে যদি প্রতারিত হতে হয় তার কি সমাধান, বা মোবাইলের মধ্যে যে বিভিন্ন আজকে ধরুন হোয়াটসঅ্যাপ, বিভিন্ন চ্যাট, বিভিন্ন ভিডিও, সেগুলো প্রামাণ্য উপাদান হিসেবে কতটা গ্রাহ্য হবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের কাছে বহু পুরুষ আসেন, তারা এসব নিয়ে কিছুই জানেন না, তারা জানতে চান। আমরাও যে বিশেষ জানি এরকম না, তখনই তো আমরা খোঁজ করি একজন বিশেষজ্ঞ মানুষের, যিনি এগুলো নিয়ে নিরন্তর কাজ করে চলেছেন। আমরা আজকে এমন একজন মানুষকে আমাদের মধ্যে পেয়েছি যিনি আমাদের সঙ্গে জড়িত অনেক দিন ধরে, এবং আমাদের বহু ছেলে তার কাছে গিয়ে উপকৃত হয়েছেন, এবং নানান সমস্যায় তিনি আমাদের পাশে থাকেন। তার বাইরে তিনি সারা বাংলা এবং ভারতবর্ষ জুড়েও প্রচুর কাজ করেন। যারা সাইবার ক্রাইম নিয়ে কাজ করেন তারা প্রায় সবাই তাকে এক ডাকে চেনেন। তিনি ফাউন্ডার ডিরেক্টর অফ RCA ল ফার্ম, এবং সাইবার গুরু বলেও তার নিজস্ব একটি সংস্থা আছে, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন। তার বাইরে আরও যা যা সব ব্যাপার আছে সেটা দেখতে গেলে কিন্তু আমাকে একটু কাগজ দেখে বলতে হবে, কারণ এত কিছু মনে রাখা আমার পক্ষে সম্ভব নয়। মানে তিনি বিভিন্ন বড় বড় মানে সংস্থার মানে গেস্ট ফ্যাকাল্টি সাইবার ক্রাইমের ওপরে তিনি লেকচার দিতে যান। তার মধ্যে কয়েকটা আমি বলবো, যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, নর্থ ইস্টার্ন পুলিশ একাডেমি, এবং ওতপ্রোতভাবে জড়িত আমাদের কলকাতা পুলিশ, মানে লালবাজারের সঙ্গে, CID ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে, মানে যেই ব্যাপারগুলো ভীষণ লোকে জানেন আর কি, তার সঙ্গে জড়িত। তিনি আর কেউ নন, তিনি শ্রী রাজর্ষি রায়চৌধুরী। রাজর্ষিকে প্রায় সবাই চেনেন যারা এই ধরনের বিষয় নিয়ে কাজ করেন। আমরা আজকে খুবই আপ্লুত যে রাজর্ষিকে পেয়েছি, এবং রাজর্ষির কাছে আমরা কিছু প্রশ্ন রাখবো, এবং আপনারাও আশা করি কিছু জিনিসের উত্তর পাবেন। আর আপনাদের যদি আগ্রহ থাকে আরও কিছু জানবার, আমাদের কাছে প্রশ্ন করবেন, আমরা নিশ্চয়ই চেষ্টা করব রাজর্ষির কাছে সেগুলো পৌঁছে দেবার, বা ভবিষ্যতে ওকে আরেকবার নিয়ে আসবার। তো আমি যেহেতু সময় তো আমাদের বেশি থাকে না, তো আমরা একটু একটু করে যাবার চেষ্টা করব, যে এই বিষয়গুলো মেন আমাদের কাছে, যে বিষয়গুলো মেন আসে সেই বিষয়গুলোতে যাবার। আমাদের প্রথম প্রশ্ন যেটা যেটা আমরা রোজ সম্মুখীন হই, সেটা আমি রাজর্ষির কাছে যাব। এই পরকীয়া বা অ্যাডাল্ট্রি বনাম সাইবার ক্রাইম, যে সুপ্রিম কোর্ট পরকীয়াকে অপরাধের তালিকা থেকে বাদ দিয়েছে, কিন্তু ডেটিং অ্যাপে চ্যাট করা কি অ্যাডাল্ট্রির মধ্যে পড়ে, নাকি এটি শুধুই মেন্টাল ক্রুয়েলটি? প্রথম কথা হচ্ছে একটু ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনে একটা বিষয় শুনলাম, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় সাইবার ক্রাইম মহিলাদের মধ্যে আমরা শুনতে পাই, অবভিয়াসলি, কারণ তারা ভীষণই ভালনারেবল এসব ক্ষেত্রে থাকে। তবে পুরুষ মানুষরাও যে ভালনারেবল একেবারেই নন, বরঞ্চ যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি,
তাহলে হয়তো আমরা এটা দেখবো যে পুরুষ মানুষরা বেশি ভালনারেবল হন বিভিন্ন ক্ষেত্রে, স্পেশালি মানে এমনি পার্সোনাল অ্যাটাকটা তো নর্মালি মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, কিন্তু তাছাড়াও সাইবার অপরাধটা তো শুধুমাত্র পার্সোনাল অ্যাটাকের উপরেই ভিত্তি নয়, ফাইন্যান্সিয়াল অ্যাটাকে ভয়ঙ্করভাবে অ্যাফেক্টেড হন পুরুষ মানুষরা। এবং সাইবার আইনটা যেভাবে তৈরি হয়েছে, সেই সাইবার আইনের কিন্তু একটা অদ্ভুত বিষয়বস্তু আছে, সেটা হচ্ছে ইট ইজ ভেরি মাচ জেন্ডার নিউট্রাল। ফলে এটা ভারতবর্ষের আইন প্রণয়নের দিক থেকে আমি বলবো একটা খুব পজিটিভ দিক, যে এমন একটা আইন যেটাকে জেন্ডার নিউট্রাল হিসেবে, কারণ আমাদের মূল ভাবনার যে ব্যাপারটা বা মূল যে বিষয়টা, সেটা হচ্ছে আইনগুলোকে জেন্ডার নিউট্রাল করা। সেটাই তো আমাদের মূল উদ্দেশ্য। কারণ অপরাধ সবার ক্ষেত্রেই থাকবে, মানুষ হিসেবে অফেন্স এগেনস্ট হিউম্যান বডি থাকবে, অফেন্স এগেনস্ট ফাইন্যান্স থাকবে, সবই থাকবে। কিন্তু ব্যাপারটাকে হ্যাঁ প্রিভিলেজড হিসেবে একটা পয়েন্ট অফ টাইমে হয়তো পার্লামেন্টের মনে হয়েছে যে বিষয়টাকে মহিলা ভিত্তিক বা তাদেরকে স্পেশাল প্রিভিলেজ দেওয়া উচিত। কিন্তু এখন ইটস আ ভেরি হাই টাইম এটা ভাবার জন্য যে আমাদের প্রত্যেকটা আইন ইনক্লুডিং সাইবার ল, এবং সাইবার ল স্পেশালি এইভাবেই ডিজাইন হয়েছে যে উইচ ইজ ভেরি মাচ জেন্ডার নিউট্রাল, যেটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবারে আমি পয়েন্টটায় আসি। পরকীয়া ব্যাপারটা একটা খুব ভাস্ট সাবজেক্ট। সেক্ষেত্রে যদি আমরা কোনো একজন মানুষের সাথে কোনো একজন মানুষের বন্ধুত্বকে ধরি, সেটাকেও অনেকে পরকীয়া বলে ভাবেন। আবার সেটার কতটা মানদণ্ড হবে, মানে সেটা কি সবসময় শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ওপরেই প্রযোজ্য হবে কিনা, নাকি না সেটা কোনো না কোনোভাবে একটা মানে শারীরিক সম্পর্ক বা মানসিক সম্পর্ক অবধি সেটা এগোবে কিনা, এই মানদণ্ড বা মাপকাঠি কোথাওই কিন্তু ভারতবর্ষের আইনে সেরমভাবে দেওয়া নেই এখন প্রেজেন্টলি। এবং আপনারা জানেন যে 2018-এ একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট, সেই জাজমেন্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট 497 যেটা পরকীয়ার আইন ছিল, সেই আইনটাকে সেটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সাইবার মাধ্যমে প্রচুর মানুষের সাথে প্রচুর মানুষের যোগাযোগ হচ্ছে। এবারে সেখানে কোনোভাবেই কিন্তু একটা মানুষের সাথে আরেকটা মানুষের যোগাযোগ হওয়াকেই পরকীয়া বলে কিন্তু কোনোভাবে আইনত ধরা হবে না। আর এই একটা মানুষের সাথে আরেকটা মানুষের পরিচয় মানেই যে তার পরিবারের কাছে সেটা মেন্টাল ক্রুয়েলটি, সেটাও কিন্তু ভাবার কোনো কারণ নেই। কারণ মানুষে মানুষে যোগাযোগ থাকবে, বন্ধুত্ব থাকবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো নর্মাল। কিন্তু এটাকে নানানভাবে ব্যাখ্যা করা হয়, ফলে এটা কোনোভাবেই কিন্তু পরকীয়া আইন হিসেবে তো গ্রাহ্য হবেই না, উল্টে মেন্টাল ক্রুয়েলটি হিসেবে কতটা গ্রাহ্য হবে সেটাও কিন্তু বিচার্য বিষয়। কারণ এটা আমাদের কাছে খুব প্রশ্ন আসে মানে ছেলেদের তরফ থেকে, যে যাতে মানে সেক্ষেত্রে এরকম অভিযোগ পুলিশের কাছে করলে কি পুলিশ ওয়াইফের, কারণ আমি যেহেতু পুরুষ অধিকার নিয়ে কাজ করি, আমি এখানে পুরুষের কথাটাই আজকে বলতে চাইবো, তাহলে কি তদন্তের স্বার্থে কি স্ত্রীর মোবাইল কি সেখানে পুলিশ কি নিতে পারে? হ্যাঁ, পুলিশের যদি মনে হয় যে সেখানে কোনো ইনক্রিমিনেটিং মেটেরিয়াল রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে সিজ করা সম্ভব। আচ্ছা, আর এই সিজ করার ক্ষেত্রেও কতগুলো বিষয় আছে। নর্মালি সিজ করে গোটা বিষয়টা রেখে দেওয়া হয় না, সিজ করবার পরে সেটা একটা রেপ্লিকা তৈরি করা হয়, দিয়ে অরিজিনাল ডিভাইস ফেরত দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এরকম